ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সেকেন্ড সেমিস্টার ইভিএস আইডিসির ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের কিছু প্রশ্ন আলোচনার মাধ্যমে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য টার্ম ইকোলজি ইজ ডিরাইভড ফ্রম এ গ্রিক ওয়ার্ড উইকস, মিন্স অপশান এ আউটসাইড, অপশান বি সারাউন্ডিং, অপশান সি ইনসাইড, অপশান ডি হোম। তাহলে এখানে উইকস কথাটার মিনিং বলা হয়েছে, তো সেখানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু হবে হোম। তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, উইকস কথাটির মিনিং হচ্ছে হোম। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রেজিং ফুড চেন স্টার্টস ফ্রম অপশান এ প্রডিউসার, অপশান বি ডিকম্পোজার্স, অপশান সি ম্যাক্রো কনজিউমার্স, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে গ্রেজিং ফুড চেন যেটা, অর্থাৎ যেটা আমরা বলি পশুচারণ ভূমির যে ফুড চেন যেটাকে বলা হয়, তো সেই যে চারণ বাস্তুতন্ত্র বলা যায় সেইটা কি থেকে স্টার্ট হয়। তাহলে প্রথম হচ্ছে প্রডিউসার, ডিকম্পোজার, ম্যাক্রো কনজিউমার্স, নান অফ দ্য অ্যাবভ। তো গ্রেজিং ফুড চেন কিন্তু সবসময় উৎপাদক বা প্রডিউসার থেকে শুরু হয়, কাজেই যে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রডিউসার। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যান এক্সাম্পল অফ লটিক ইকোসিস্টেম ইজ, অপশান এ হচ্ছে পন্ড, অপশান বি লেক, অপশান সি রিভার, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। লটিক ইকোসিস্টেম এক ধরনের অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলের ইকোসিস্টেম, যেখানে জলের মধ্যে আমরা কি দেখতে পাই, স্রোত বা কারেন্ট দেখতে পাই। সেই রকম জলের ইকোসিস্টেমকে আমরা লটিক ইকোসিস্টেম বলে থাকি। তাহলে এখানে অপশানগুলো আছে পন্ড, লেক, রিভার এবং নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে রিভার, কারণ আমরা জানি রিভারে স্রোত আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিভার। পরবর্তী প্রশ্ন, জু প্ল্যাঙ্কটন ইজ এ, অপশান এ প্রডিউসার, অপশান বি কনজিউমার, অপশান সি ডিকম্পোজার এবং অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে জু প্ল্যাঙ্কটন কে আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? তাহলে আমরা জানি যে জু প্ল্যাঙ্কটন হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, সুতরাং প্রাণী যেহেতু সেহেতু এটি হচ্ছে একটি কনজিউমার। তাহলে এখানে বি হচ্ছে রাইট অ্যান্সার, কনজিউমার। তাহলে জু প্ল্যাঙ্কটন একটি কনজিউমার বা খাদ্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেজর ক্যারেক্টারিস্টিক ফিচার অফ বায়োডাইভার্সিটি হটস্পট? তো জীববৈচিত্র্যের হটস্পটের কোনটা বৈশিষ্ট্য নয় এখানে সেটা বলা হয়েছে। অপশান এ দেখো, লার্জ নাম্বার অফ স্পিসিস, বি লার্জ নাম্বার অফ এন্ডেমিক স্পিসিস, সি লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে আমাদের দেখতে হবে কোনটা জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য নয়। অপশান এ লার্জ নাম্বার অফ স্পিসিস, অর্থাৎ অনেক প্রজাতি, তো এটা হবে না। লার্জ নাম্বার অফ এন্ডেমিক স্পিসিস, অর্থাৎ এন্ডেমিক স্পিসিসের সংখ্যাও অনেক বেশি যদি থাকে বা দেশীয় প্রজাতি। আর 3 নম্বর সিতে বলা হচ্ছে যে লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস, কিন্তু লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস কখনোই বায়োডাইভার্সিটি হটস্পটের কখনোই বৈশিষ্ট্য হতে পারে না। কাজেই সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস। যদি কোথাও লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস বা বিদেশি প্রজাতি থাকে তাহলে কিন্তু সেটা একটা বায়োডাইভার্সিটির বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে লার্জ নাম্বার অফ এক্সোটিক স্পিসিস। পরবর্তী প্রশ্ন দেখো, রামসার কনভেনশন রেফার্স টু দ্য কনজারভেশন অফ, অপশান এ ডেজার্ট, অপশান বি ওয়েটল্যান্ড, অপশান সি এগ্রিকালচারাল ল্যান্ড এবং অপশান ডি ফরেস্ট ল্যান্ড। তাহলে রামসার কনভেনশন যেটা, সেই কনভেনশনটা বা কি সংরক্ষণের জন্য করা হয়েছিল? তাহলে সেটা হচ্ছে জলাভূমি সংরক্ষণের জন্য করা হয়েছিল। তাহলে রামসার কনভেনশনে মূলত জলাভূমিগুলিকে সংরক্ষণের কথা বলা হয়েছে এবং যেখানে দেখা যায় প্রচুর যাযাবর পাখি বা মাইগ্রেটরি বার্ডস এসে সেখানে শীতকালে আসে, তো এই কারণেই ওয়েটল্যান্ড বা জলাভূমিগুলিকে বাঁচাবার জন্যই রামসার কনভেনশনটা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন অ্যান অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যান এক্সাম্পল অফ এ নেকটন ইজ, অপশান এ ফিশ, অপশান বি ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান সি স্নেল, অপশান ডি নান অফ দিস। তাহলে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে নেকটনের উদাহরণটা কি হবে? নেকটন মানে হচ্ছে কি, নেকটন মানে হলো যে যারা জলে সাঁতার দিতে পারে বা সুইমিং করতে পারে তাদেরকে আমরা নেকটন বলি। কাজে ফিশ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অপশান এ আর্নেস্ট হেকেল, অপশান বি ইপি ওডাম, অপশান সি এজি টান্সলে, অপশান ডি রামদেও মিশ্র। তাহলে ইকোসিস্টেম এই কথাটা প্রথম শুরু করেছিলেন, ব্যবহার করছিলেন, তার নাম হচ্ছে এজি টান্সলে।
কারেক্ট অ্যান্সার সি। পরবর্তী প্রশ্ন, হুইচ ইকোলজিক্যাল পিরামিড ইজ অলওয়েজ আপরাইট? কোন ইকোলজিক্যাল পিরামিডটা সবসময় সোজা থাকে? অপশান এ পিরামিড অফ নাম্বার, অপশান বি পিরামিড অফ বায়োমাস, অপশান সি পিরামিড অফ এনার্জি, অপশান ডি পিরামিড অফ নাম্বার অ্যান্ড বায়োমাস বোথ। তাহলে সব সময়ই যে পিরামিডটা আমরা জানি বাস্তুতন্ত্রে আমরা 3 রকম পিরামিড পাই, তাহলে যে পিরামিডটা সবসময় সোজা থাকে, স্ট্রেট থাকে, আপরাইট থাকে, সেই পিরামিডটা হচ্ছে পিরামিড অফ এনার্জি। ঠিক আছে, পিরামিড অফ এনার্জি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে বলা হচ্ছে কি, বায়োডাইভার্সিটি ইজ হাইয়েস্ট? অপশান এ অ্যাট দ্য পোলস, বি অ্যাট দ্য ট্রপিক্স, সি নট অ্যাট এনি পার্টিকুলার লোকেশন, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে জীববৈচিত্র্য সব থেকে বেশি কোথায় দেখা যায়? সব থেকে বেশি দেখা যায় ট্রপিক্সে, অর্থাৎ আমাদের যে বিষুবরেখা বা ট্রপিক্যাল অঞ্চল, বিষুবীয় অঞ্চল বলি, সেখানেই আমরা কিন্তু সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখো, ইন ইকোসিস্টেম পিরামিড অফ বায়োমাস ইজ অপশান এ আপরাইট, অপশান বি আপসাইড ডাউন, অপশান সি বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ইকোসিস্টেমে পিরামিড অফ বায়োমাস যেটা, সেটা কেমন হয়? সোজা হয় না উল্টা হয় না দুই রকমই হতে পারে বা কোনোটাই নয়? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন। অর্থাৎ বায়োমাসের যে পিরামিড, সেই পিরামিডটা কখনো সোজা হতে পারে, কখনো উল্টোও হতে পারে। এটা কিসের উপর নির্ভর করে? যে ইকোসিস্টেমটা কী থেকে শুরু হচ্ছে তার উপরে, এবং তার কতটা ওজন তার উপরে নির্ভর করে, বায়োমাসের উপর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল ইকোসিস্টেম? তাহলে এখানে কোনটার, নিচের কোনটার মধ্যে একটা ন্যাচারাল ইকোসিস্টেমের উদাহরণ আছে? তাহলে দেখো অপশানগুলো হচ্ছে অ্যাকোরিয়াম, বি এগ্রিকালচারাল ল্যান্ড, সি রেসিডেন্সিয়াল বিল্ডিং, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে অ্যাকোরিয়াম, এগ্রিকালচারাল ল্যান্ড বা রেসিডেন্সিয়াল বিল্ডিং কোনটাই ন্যাচারাল ইকোসিস্টেমের এক্সাম্পল নয়, কাজে এখানে কারেক্ট অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, এক্সাম্পল অফ এ বেন্থস ইজ অপশান এ ফিশ, অপশান বি জু প্ল্যাঙ্কটন, অপশান সি স্নেল, অপশান ডি ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে বেন্থস জলের একদম তলায়, যে জলাশয়ের মাটির যে তলায় যে মাটিটা থাকে, সেই জলাশয়ের নিচে যে মাটিটা, সেইখানে কিন্তু সেই বেন্থসকে বা দেখা যায়। একদম তাদেরকে আমরা বেন্থস বলে থাকি, যেগুলি জলের একদম নিচের ফ্লোরের মধ্যে থাকে। তো সেই বেন্থসের এক্সাম্পল কিন্তু এখানে হচ্ছে স্নেল, অর্থাৎ যেমন শামুক, শামুক হচ্ছে একটা বেন্থস। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন এ পন্ড ইকোসিস্টেম দ্য কনজিউমার ইজ অপশান এ ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান বি জু প্ল্যাঙ্কটন, অপশান সি স্মল প্লান্টস, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে একটা পন্ডের যদি ইকোসিস্টেম থাকে, সেই পন্ডের ইকোসিস্টেমে খাদক আমি কাকে বলবো? ফাইটোপ্ল্যাঙ্কটন না জু প্ল্যাঙ্কটন না স্মল প্ল্যান্টস? তাহলে প্ল্যান্টস, ফাইটোপ্ল্যাঙ্কটনও এক প্রকার প্ল্যান্ট, আনুবীক্ষণিক উদ্ভিদ, আবার স্মল প্ল্যান্টসও তো উদ্ভিদ, কাজেই এরা তো কখনোই কনজিউমার হতে পারে না, এরা উৎপাদক। কাজেই জু প্ল্যাঙ্কটন হচ্ছে এখানে খাদক বা কনজিউমার। পন্ড ইকোসিস্টেমের মধ্যে কনজিউমার হচ্ছে জু প্ল্যাঙ্কটন। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল পার্ক অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান হর্ন রাইনোসেরাস ইজ অপশান এ কাজিরাঙা, অপশান বি রণথম্বর, অপশান সি করবেট, অপশান ডি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তাহলে ন্যাশনাল পার্ক একটা আছে কাজিরাঙা, যেখানে আমরা এক শৃঙ্গ গন্ডারকে দেখতে পাই। তাহলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে কাজিরাঙা। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেম হ্যাজ দ্য হাইয়েস্ট গ্রস প্রাইমারি প্রোডাকশন? তাহলে কোন ইকোসিস্টেমটাতে হাইয়েস্ট প্রাইমারি প্রোডাকশান, গ্রস প্রাইমারি প্রোডাকশানটা হাইয়েস্ট থাকে? তাহলে অপশান এ হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট, অপশান বি গ্রাসল্যান্ড, অপশান সি ওপেন ওশান, অপশান ডি ডেজার্টস। এই চারটার যে এক্সাম্পল দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু গ্রস প্রাইমারি প্রোডাকশান সবথেকে বেশি আছে কিন্তু ট্রপিক্যাল ফরেস্ট। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ট্রপিক্যাল ফরেস্ট। পরবর্তী প্রশ্ন, স্টার্ট অফ এন ইকোলজিক্যাল সাকসেশন ইন ওয়াটার ইজ নোন অ্যাজ হাইড্রোসিরি, বি লিথোসিরি, সি জ্যামোসিরি, ডি জেরোসিরি। তাহলে ইকোলজিক্যাল সাকসেশন কে যখন আমরা দেখতে পাই যে ওয়াটার থেকে স্টার্ট হচ্ছে, তখন সেই ধরনের ইকোলজিক্যাল সাকসেশনকে আমরা হাইড্রোসিরি বলে থাকি, যখন জলের থেকে শুরু হয়।
পরবর্তী প্রশ্ন, বায়োস্ফিয়ার ইজ অপশন এ দ্য সলিড সেল অফ ইনঅর্গানিক মেটেরিয়াল অন দ্য সারফেস অফ দ্য আর্থ, বি দ্য থিন শেল অফ অর্গানিক ম্যাটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ comprising of all the living things, C the sphere which occupies the maximum volume of all the spheres, and D হচ্ছে all of the above। কিন্তু আমরা জানি বায়োস্ফিয়ার কি, বায়োস্ফিয়ার মানে হচ্ছে যেখানে জৈব পদার্থ বা বলতে পারো প্রাণের অস্তিত্ব যে সমস্ত জায়গায় দেখা যায় যে কোনো স্ফিয়ারে, তো সেটাই কিন্তু বায়োস্ফিয়ারের অন্তর্গত হয়। তাহলে এখানে যে অ্যান্সার দেওয়া হয়েছে বিতে, দ্য থিন শেল অফ অর্গানিক ম্যাটার অন দ্য সারফেস অফ আর্থ কম্প্রাইজিং অফ অল দ্য লিভিং থিংস। তাহলে যারা বেঁচে আছে এইরকম যে লিভিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস এবং এগুলোকেই আমরা এবং জৈব পদার্থ সেইগুলোকেই কিন্তু আমরা বলি বায়োস্ফিয়ারের অন্তর্গত। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন, দ্য কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ফুড চেন ইজ কল্ড, অপশান এ ট্রপিক লেভেল, অপশান বি ফুড ওয়েব, অপশান সি ইকোলজিক্যাল পিরামিড, অপশান ডি ইকোলজি চেন। তাহলে কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ফুড চেন মানে হচ্ছে আমাদের যে খাদ্য শৃঙ্খলগুলো পরস্পর যুক্ত হয়ে যে কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি করে সেই কমপ্লেক্স নেটওয়ার্ককে কিন্তু বলা হয় ফুড ওয়েব। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফুড ওয়েব। পরবর্তী প্রশ্ন, অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ডাজ নট ইনক্লুড অপশান এ এয়ার, অপশান বি ওয়াটার, অপশান সি রক্স, অপশান ডি প্লান্টস। অ্যাবায়োটিক মানে হচ্ছে জড় বা অজৈব যে কম্পোনেন্টস রয়েছে আমাদের পরিবেশের মধ্যে, যে অজৈব পদার্থ বা রয়েছে আমাদের পরিবেশের মধ্যে, সেইগুলোর মধ্যে সেগুলো কোনটা এখানে বলা হচ্ছে যে এয়ার, ওয়াটার, রক্স, প্লান্টস, কোনটা অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের অন্তর্গত নয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা জানি এয়ার, ওয়াটার, রক্স এগুলি সবই কিন্তু অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের অন্তর্গত, কিন্তু প্লান্টসটা আমরা জানছি এটা কিন্তু অ্যাবায়োটিক নয়, এবং এখানে যেহেতু প্লান্টের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে এবং এটা একটা জৈব পদার্থ, কাজেই প্লান্টস হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম ফলোজ লিন্ডেম্যানস, অপশান এ ল অফ 5%, বি ল অফ 10%, সি ল অফ 15%, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ইকোসিস্টেমে যে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ হয় সেটা যে সূত্র মেনে চলে লিন্ডেম্যানের, সেটাকে আমরা কি বলে থাকি, ল অফ 10% বা 10%, ল অফ 10% লিন্ডেম্যানের আমরা বলে থাকি এনার্জি ফ্লোর জন্য যে ফর্মুলাটা রয়েছে। পরবর্তী প্রশ্ন, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম ইজ অলওয়েজ অপশান এ ইউনিডাইরেকশনাল, অপশান বি বাইডাইরেকশনাল, অপশান সি সাইক্লিক্যাল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এনার্জি ফ্লো ইকোসিস্টেমে সবসময় কোন দিকে যায় আমরা জানি, ইউনিডাইরেকশনাল, অর্থাৎ সবসময় একদিকে যায়। যেহেতু সবসময় একদিকে শক্তির প্রবাহ হয় তার জন্য এটা সবসময় কিন্তু একে আমরা কি বলবো, ইউনিডাইরেকশনাল। পরবর্তী প্রশ্ন, কনজারভেশন অফ স্পিসিস ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট ইজ কল্ড, অপশান এ ইন সিটু, অপশান বি এক্স সিটু, অপশান সি ইন ভিট্রো, অপশান ডি বোথ বি অ্যান্ড সি। তাহলে কোনো প্রজাতিকে যদি তার নিজস্ব বাসস্থানেই তাকে যদি সংরক্ষণ করা হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে কিন্তু ইন সিটু কনজারভেশন বলা হয়। ইন সিটু কনজারভেশন তাকেই বলা হয় যেখানে দেখা যাচ্ছে যে প্রজাতিগুলোকে তার ন্যাচারাল বাসস্থানেই তাকে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ইকোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অপশান এ আর্নেস্ট হেকেল, অপশান বি ইপি ওডাম, অপশান সি এজি টান্সলে, অপশান ডি রামদেব মিশ্রা। তাহলে তার টার্ম ইকোলজি যেটা, সেটা প্রথম কে ইন্ট্রোডিউস করেছিল, এটা কিন্তু ইকোলজি কথাটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন কিন্তু আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল কিন্তু প্রথম ইকোলজি কথাটি ইন্ট্রোডিউস করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ প্ল্যাঙ্কটন, অপশান এ মাইক্রোস্কোপিক অ্যাকোয়াটিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, অপশান বি বটম ডুয়েলিং অ্যাকোয়াটিক অর্গানিজমস, সি লার্জ প্ল্যান্টস ইন ওয়াটার, ডি নান অফ দিস। তাহলে হোয়াট ইজ প্ল্যাঙ্কটন বলতে গেলে আমাদের বলতে হবে যে এইটা এক ধরনের মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক এবং ভাসমান, জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে অর্গানিজম। সেটা প্লান্টসও হতে পারে, অ্যানিমালসও হতে পারে। যদি প্লান্টস হয় তখন তার নাম হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি অ্যানিমালস হয় তখন তার নাম হয় জুপ্ল্যাঙ্কটন।
ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে প্রথম প্রশ্ন প্রথম অপশান অর্থাৎ অপশান এটা হচ্ছে কারেক্ট। মাইক্রোস্কোপিক অ্যাকোয়াটিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, তাহলে আমরা এই কটা প্রশ্ন আলোচনা করলাম এবং আশা করি এই প্রশ্নগুলো পড়লে এবং শিখলে তোমাদের অনেক সুবিধা হবে। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।